বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে তারেকের প্রত্যাবর্তন যে বেশ তাৎপর্যপূর্ণ তা আমার বলার অপেক্ষা রাখে না। এদিকে গত 17 জুন লন্ডন সফরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, সেখানেই নাকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। আগামী 12ই ফেব্রুয়ারি একই সঙ্গে জাতীয় সংসদের 300 আসনে নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে বাংলাদেশে। বিএনপির তরফে ইতিমধ্যেই 272টি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলেও এখনো কিন্তু বাংলাদেশের ভোটার তালিকায় নাম নেই ওই তারেকের। সূত্রের খবর, শনিবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নাম নথিভুক্ত করার জন্য দাবি জানাবেন। একই সঙ্গে ঢাকার পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসম্বর্ধনায় তারেক জানিয়েছেন, এমন বাংলাদেশ গড়ে তুলবেন তিনি যা তিনি স্বপ্নে দেখেছেন। তার বক্তব্যে উঠে এসেছে সদ্য নিহত জুলাই আন্দোলনের মুখ ওসমান হাদি এবং বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রয়াত নেতা মার্টিন লুথার কিং এর প্রসঙ্গ। তারেক জানিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আর সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তা তারেক দিয়েছেন তা হলো সম্প্রীতির বার্তা। তিনি ঠিক কি বলেছেন জানেন? তারেক বলেছেন, এই দেশে মানে বাংলাদেশে যেমন পাহাড়ের মানুষ রয়েছেন, তেমন দেশে একইভাবে সমতলের মানুষ রয়েছেন। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি। বদলের বাংলাদেশে মৌলবাদের বারবারন্তের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, যেভাবে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারেকের এই সম্প্রীতির বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? তাহলে কি পরোক্ষভাবে তারেক বুঝিয়ে দিলেন ইউনূসের শাসনকালে বাংলাদেশ মোটেও সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত নয়? সম্প্রীতির আগল ভেঙে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মৌলবাদ ঢুকে পড়েছে, সেই মৌলবাদের বিরুদ্ধে অস্ত্রই কি ওই তারেকের নির্বাচনী ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে? তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনূসের গদি টলতে শুরু করেছে? বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন নিজের আখের গুছিয়ে নেওয়া শান্তি বিঘ্নিতকারী নোবেলজয়ী ইউনূস? তারেক রহমানের প্রত্যাবর্তন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা? প্রশ্নটা শুনতে ব্যক্তিগত দ্বন্দ্বের মতন মনে হতে পারে, কিন্তু আদতে এটি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয়। এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের কাঠামো নিয়ে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, কোন মডেলে চলবে আগামীর বাংলাদেশ? সংগঠন নির্ভর দলীয় রাজনীতি নাকি আন্তর্জাতিক সমর্থনে গড়ে ওঠা টেকনোক্র্যাট বিকল্প? 17 বছর পর তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, তখন বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো আর আগের মতন কাজ করছে না। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, বিএনপি দীর্ঘদিন ধরেই কোণঠাসা, আর এর মাঝখানে উঠে এসেছেন ওই ডক্টর ইউনূস, যিনি এমন একজন মানুষ যিনি কখনোই ক্লাসিক্যাল অর্থে ওই রাজনীতিবিদ ছিলেন না। তিনি এসেছিলেন একটি শূন্যতা পূরণ করতে। কিন্তু প্রশ্ন হলো, সেই শূন্যতা কি এখনো আছে? আসলে শেখ হাসিনা জামানার অবসানের পর যখন একটি গ্রহণযোগ্য মুখের প্রয়োজন ছিল, তখন ইউনূস হয়ে উঠেছিলেন স্বাভাবিক পছন্দ। পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা, নোবেল পরিচয়, কর্পোরেট এবং এনজিও নেটওয়ার্ক সব মিলিয়ে ওই ইউনূস ছিলেন এক ধরনের সেফ অপশন। কিন্তু সমস্যা হলো, রাজনীতি কেবলমাত্র মুখের কথায় যে চলে না। রাজনীতি চলে মাঠে, কর্মীতে, সংগঠনে। আর এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তারেক রহমান। তারেক রহমান ফিরলেন এমন এক সময়ে যখন বিএনপি আবার সংগঠিত হতে শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা কি দেখেছি? বিএনপি নেতাদের একের পর এক জামিন, বহু মামলার গতি স্লথ হয়ে যাওয়া, আন্তর্জাতিক মহলের বক্তব্য ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের ওপর জোর। এখন প্রশ্ন হচ্ছে,
এই সব কিছু একসঙ্গে ঘটছে কি কাকতালীয়ভাবে? না, রাজনীতিতে কাকতালীয় কিন্তু কিছু হয় না। তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসানও বটে। লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশ আর নয়, এবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের কর্মীদের জন্য এটা মনস্তাত্ত্বিক টনিকও বটে, আর এই মনস্তত্ত্বটাই রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর। তারেক রহমান মানেই স্বচ্ছ রাজনীতি, এই দাবি অবশ্য কেউ করছেন না এক্ষুনি। সবাই জানেন যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, আদালতে অনুপস্থিতিতে সাজা হয়েছে, তার অতীত এখন বিতর্কিত। কিন্তু রাজনীতিতে প্রশ্ন সবসময় নৈতিকতার নয়, প্রশ্ন আবার কার্যকারিতারও থাকে। বাংলাদেশে শেষ পর্যন্ত ক্ষমতায় আসে তারাই যাদের লোকবল আছে, সংগঠন আছে, আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছুই আর আলাদা করে দেখা যাচ্ছে না। ব্যক্তি, দল, অন্তর্বর্তী সরকার, নির্বাচন সবকিছুই এখন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই জটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই মোহাম্মদ ইউনূস, যিনি একসময় জাতীয় বিবেক, আন্তর্জাতিক নোবেলজয়ী সংস্কারের প্রতীক ছিলেন। আজ তিনি কি ধীরে ধীরে ওই বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে কোণঠাসা হয়ে পড়ছেন? সে কারণেই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন কি শুধুই একজন নির্বাসিত নেতার দেশে ফেরা, নাকি এটা আসলে ওই ইউনূস অধ্যায়ের সমাপ্তির সূচনা? এবার একটু ভেবে দেখুন, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে তা ছিল চরম অস্থিরতার ফল। জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বহু তরুণের মৃত্যু, সব মিলিয়ে বাংলাদেশ তখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে। সে সময় নিরপেক্ষ মুখ হিসেবে আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা, পশ্চিমা সমর্থন এবং দেশের ভেতরে একটি অংশের আস্থার ওপর ভর করেই ওই ইউনূসের সরকার গড়ে ওঠে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই সেই আস্থার ভিত নড়বড়ে হতে শুরু করেছে। আর এ কথা যে চরম সত্য তা কি আর আপনাদের আলাদা করে বলে দিতে হবে? সাম্প্রতিক ঘটনা বলেই তার প্রমাণ নয় কি? প্রথমত আইন শৃঙ্খলার প্রশ্ন। বদলের বাংলাদেশে মানুষ যে স্বস্তির স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার উল্টো চিত্রই সামনে এসেছে। সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, পাহাড়ে উত্তেজনা, ক্যাম্পাসে সংঘর্ষ, এই সমস্ত ঘটনার অন্তর্বর্তী সরকারের ভূমিকা একেবারে প্রশ্নের মুখে পড়েছে। ইউনূস সরকার কি আদৌ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে বা পেরেছে, নাকি তারা শুধু ম্যানেজমেন্টের রাজনীতি করছে? উঠে আসছে সেই প্রশ্নগুলো। দ্বিতীয়ত নির্বাচন। ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় মতো নির্বাচন হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে, সেই প্রতিশ্রুতিও তো এখন পরীক্ষার মুখে। এখন বিএনপি স্পষ্টভাবে মাঠে নেমে পড়েছে, প্রার্থী ঘোষণা করেছে। তারেক নিজে দেশে ফিরে ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগ কার্যত কোণঠাসা, নেতৃত্ব সংকটে। এখন প্রশ্ন যে এই অবস্থায় ইউনূস কি আদৌ নিরপেক্ষ থাকতে পারবেন, নাকি তার সরকারের ওপর একদিক থেকে বিএনপির চাপ, আবার অন্য দিক থেকে ওই আন্তর্জাতিক শক্তির চাপ ক্রমশ বাড়বে?